আসসালামু আলাইকুম। চৈত্রিকা লিখেছেন বোরহান আক্তার রেশমি। নিবিড়ের হঠাৎ এমন কথার কিছুই মাথায় গেল না অর্থির। শুধু ঘুমে জ্বরে লাল টকটকে হওয়া চোখে ফেল করে তাকিয়ে রয় নিবিড়ের মুখপানে। বোঝার চেষ্টা করে নিবিড় তাকে কি বলল আর কেনই বা বলল। অর্থিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নিবিড় ফের গম্ভীর স্বরে বলে, তোমাকে কিছু বলেছি আমি? অর্থি উপর নিচ মাথা নাড়ায়, তারপর কণ্ঠের আওয়াজ নিচু করে বলে, কিন্তু বাবার বাড়ি রেখে আসবেন মানে কি মাস্টার মশাই? মানে বোঝো না, তোমার এখানে থাকা লাগবে না, তুমি এখন থেকে নিজের বাবার বাড়ি থাকবে, সংসার করা লাগবে না। অর্থি আটকে ওঠে, তার পুরোপুরি ঘুম ছুটে যায়। এতক্ষণে সে খেয়াল করে রান্নাঘর থেকে ভেসে আসছে নিপা বেগমের চেঁচামেচি। নিবিড়ের দিকে ভালো মতো তাকিয়ে বুঝতে পারে নিবিড়ের চোয়াল শক্ত, তার মানে সে রেগে আছে। ছোট অর্থি ভয় পেয়ে যায়, সাথে ভীষণ কান্না পায়। তার মাস্টার মশাইও বুঝি তার উপর বিরক্ত হয়ে গেছে। তার ভাবনার মাঝে নিবিড় ধমকে ওঠে, দাঁতে দাঁত চেপে বলে, কথা কানে যায় না, জলদি ওঠো। অর্থি চমকে ওঠে, অনেক কষ্টে কান্না গিলে নিয়ে মাথা নিচু করে মিনমিনিয়ে বলে, আমাকে রেখে আসবেন না মাস্টার মশাই, আমি সব কাজ এখন থেকে ভালো মতো করব, আম্মাজান কেউ কোনো কিছু অভিযোগ করতে দেব না। নিবিড় তেতে উঠল, মেয়েটা এত অবুঝ কেন? বাইরে থেকে নিপার কণ্ঠের জোর আরো জোরালো হচ্ছে কেন যেন। কখন কখন যে আশেপাশে লোকজন এসে হাজির হবে তার ঠিক ঠিকানা নেই। নিবিড় অর্থির হাত আঁকড়ে ধরে কোনো কিছু নেওয়ার সুযোগ না দিয়ে ঘর থেকে বের হয়। অর্থি বারবার না বলতে থাকে, নিবিড় শোনে না। হাত টেনে উঠানের মাঝে যেতেই নিপা বেগম আর শামীম আহমেদ ছুটে আসে। নিবিড় তাদের সম্পূর্ণ অগ্রাহ্য করে অর্থির হাত টেনে চলে যায়। পেছন থেকে তারা ডাকলেও তা কানে নেয় না সে। অর্থি নিঃশব্দে শুধু কান্না করে। তার প্রতি কি মাস্টারমশাইয়ের ভালোবাসা ফুরিয়ে গেছে? এই একটা চিন্তাই যেন তার মনকে উথাল পাতাল করে দিচ্ছে। নিবিড় চারদিকে কিছু দেখলো না, মানলো না, শুধু টেনে নিয়ে চলে আসলো। অর্থির শাড়ির আঁচল মাটিতে গড়াগড়ি খাচ্ছে, চুলগুলো এলোমেলো ভাবে পিঠের উপর পড়ে আছে। একগুচ্ছ চুল সামনে মুখের উপর আশ্রে পড়ছে, শরীরে এক ফোঁটাও শক্তি নেই। কাঁদতে কাঁদতে নিজেও ক্লান্ত হয়ে যায়, তবুও মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না। চোখ দিয়ে অনবরত পানি ঝরতে থাকে। নিবিড় একটাবার তাকায়ও না তার দিকে। ডের বুঝে তার বোকা বউটা কাঁদছে, কিন্তু তবুও তাকায় না। দাঁতে দাঁত চেপে শুধু এগুতে থাকে। চোখের জল মুছিয়ে না দিলেও হাতে যেন ব্যথা না পায়, ঠিক সেভাবেই ধরেছে নিবিড়। জমিদার বাড়ির সামনে এসে নিবিড় একটু দাঁড়ায়, কোনো রকম ভয়ভীতি ছাড়াই জমিদার বাড়িতে ঢুকে যায়। সদর দরজায় পা রাখতেই পল্লবীর নজরে পড়ে। পল্লবী হেসে এগিয়ে আসে। নিবিড়কে কিছু বলতে গিয়েও অর্থির দিকে নজর পড়ে গেলে চুপ মেরে যায়। মেয়ের এলোমেলো দুর্বল অবস্থা চোখে জল দেখে তিনি বুঝে গেলেন কিছু হয়েছে। দ্রুত মেয়ের কাছে এগিয়ে গেল নিবিড়। হাত ছাড়ে না অর্থির। অর্থির মা নত করে দাঁড়িয়ে আছে, চেষ্টা করছে কান্না না করার। পল্লবী শুধু কাঁপা কাঁপা গলায় শুধালো, কি হয়েছে অর্থি? তোর এমন লাগে কেন মা? কাঁদছিস কেন? নিবিড় বাবা, কি হয়েছে? নিবিড় কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সরাসরি বলে, প্রহর ভাইজানকে ডাকেন আম্মাজান। পল্লবী কিছু জিজ্ঞেস করতে গেলে চয়ন চলে আসে। অর্থির এই অবস্থা দেখে তিনি ভুরু কুচকান, শান্ত গলায় বলে, সকাল সকাল আমার মেয়েরা কান্নারত অবস্থায় নিয়ে বাবার বাড়ি আসছো কেন? ওর চোখে পানি কেন? শেষের কথায় জাজ প্রকাশ পেল। নিবিড় এবারও অগ্রাহ্য করে গেল, মাথা নত করে শুধু দাঁড়িয়েই থাকলো। দ্বিতীয়বারের মতো পল্লবীকে বলল প্রহরকে ডেকে দিতে। চয়ন রেগে গেল। রেগে নিবিড়কে উদ্দেশ্য করে বলতে থাকলেন, আমার মেয়ের কষ্টের কারণ তুমি হইলে তোমার এই কাইটটা টুকরা টুকরা করে ফেলবো নিবিড়। আমার যে মেয়েরে আমি এক ফোঁটা আঁচড়ও লাগতে দেইনি, এই মেয়েকে তুমি কষ্ট দিলে তোমারে আমি কুরবানি দিতে দুইবারও ভাববো না। প্রহর কোথায় পল্লবী? এই ছেলেকে বলেছিলাম এরকম ছেলের কাছে আমার মেয়েকে না দিতে, তাও দিছে। আমার মেয়ের কষ্টের কারণ যদি এরা হয় তাহলে এদের আমি একদম পুঁতে ফেলবো। নিবিড় এবারও একটা কথাও বলল না, কাঠ হয়ে দাঁড়িয়ে রইল শুধু। এর মাঝে চৈত্রিকা আর প্রহরও চলে আসে। চয়নকে চেঁচামেচি করতে দেখে দুজনেই ভুরু কুচকায়। প্রহর এগিয়ে এসে শান্ত সুরে শুধায়, সকাল 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 চেঁচাচ্ছেন কেন আব্বাজান? কি হয়েছে? চয়ন রেগে গেল। চৈত্রিকা ততক্ষণে অর্থির কাছে এসে দাঁড়িয়েছে। এক পলক অর্থির বিধ্বস্ত অবস্থা আর পুড়ে যাওয়া হাত দেখে সে চমকায়, আটকে তাকায় নিবিড় অর্থির দুজনের দিকেই। চয়ন ততক্ষণে বলতে শুরু করেছে, কি হয়নি জিজ্ঞেস করো। তোমাকে মানা করেছিলাম না ছোট লোকটার সাথে আমার মেয়ের বিয়ে দিতে, শোনোনি। এখন দেখো আমার মেয়ের অবস্থা। প্রহর শান্ত চোখে তাকালো ছোট বোনের দিকে। বোনের গাল বেয়ে শুকিয়ে যাওয়া চোখের পানি বিধ্বস্ত অবস্থা থেকে চোয়াল শক্ত হয়ে গেল তার। নিবিড় এতক্ষণে মাথা উঁচু করে তাকিয়ে অর্থির হাত ধরেই প্রহরের সামনাসামনি এসে দাঁড়ায়। প্রহরের হাত মুষ্টিবদ্ধ হয়ে যায়। অর্থি তখনও একবারের জন্য চোখ তুলে তাকায়নি, দেখেনি বাবা ভাইয়ের ক্রোধান্বিত দৃষ্টি। নিবিড় সবটাই দেখলো। শান্তভাবে কাঁপা কাঁপা হাতে অর্থির হাতটা প্রহরের হাতে দিয়ে একটা ফাঁকা ডুব গিলল। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে অপরাধী ভঙ্গিতে মাথা নত করে মলিন কণ্ঠে বলে, আমি ব্যর্থ ভাইজান। আপনি আপনার বোনকে আমার হাতে তুলে দিয়েছিলেন তাকে সুখী রাখার জন্য, কিন্তু আমি পারিনি। আমি জানতাম আমি
ওকে জমিদার বাড়ির মতো সুখ দিতে পারবো না, তবে নিজের মতো করে সুখী রাখার চেষ্টা করব। কিন্তু আমি ততটুকুও পারিনি। আপনার বোন ছিল চাঁদ আর আমি সামান্য বামন। তবুও আমার ভালোবাসার প্রতি বিশ্বাস রেখে আমাকে ভরসা করে আপনার বোনকে আমার সঙ্গে বেঁধে দিয়েছিলেন। আমি ভেবেছিলাম আমি ওকে আগলে রাখতে পারবো, কিন্তু আমি পারিনি। আমি বুঝিনি যে এই ছোট্ট মেয়ের প্রতি আমার মায়ের মনে বিশাল ক্ষোভ, যা এই মেয়েটাকে কষ্ট দিবে। আমি সত্যিই ব্যর্থ ভাইজান। আমি শুধু ভালোবেসেছি, আগলে রাখতে পারিনি। ভালোবাসার মানুষকে যদি সুখী না করতে পারি, যদি তাকে মানসিক শান্তি না দিতে পারি, তবে আমি স্বামী তো দূর, প্রেমিক হওয়ারও যোগ্যতা রাখি না। এমনিতেই আমি ওর যোগ্য না। তবে এই 15 দিনে এটাও বুঝলাম যে আমি স্বামী হওয়ারও যোগ্যতা রাখি না। আমার এ মাসে শহরে চাকরি হয়ে গেছে। আমি ওকে এমন কোথাও রেখে যেতে চাই না যেখানে ওর অশান্তি হবে, ওর কষ্ট হবে। আমি আপনার বোনকে আপনার কাছে আমানত হিসাবে রেখে যাচ্ছি। শহরে গিয়ে নিজেকে একটু গুছিয়ে নিয়ে আমি ওকে নিতে আসব। ওকে ছোট একটা সংসার দেব। সে পর্যন্ত ওকে একটু রাখবেন ভাইজান। আপনি যদি বলেন পরবর্তীতে অর্থীকে আমার কাছে ফিরিয়ে দেবেন না, তবে আমি একবারও এর প্রতিবাদ করার ক্ষমতা রাখি না। কিন্তু আমি জানি আপনি আমার থেকে আমার বেঁচে থাকার কারণ কেড়ে নিয়ে আমাকে নিঃস্ব করবেন না। আমি জানি আপনি আপনার বন্ধুসুলভ ভাইকে আরও একটা সুযোগ দিবেন। আমি ঠিক জানি তো ভাইজান। পরিবেশ শান্ত হয়ে গেছে। অর্থী নিবিড়ের দিকে চেয়ে ঠোঁট কামড়ে কাচ্ছে। প্রহর গম্ভীর হয়ে তাকিয়ে আছে নিবিড়ের দিকে। সে জানে নিবিড় মিথ্যা বলছে না, বলবেও না। অর্থীকে কতটা ভালোবাসে সে, তা বোধ হয় সেও জানে। চয়ন নিজেও শান্ত হয়ে গেছে, তবে দমে যাওয়ার পাত্র সে নয়। পল্লবী আর চৈত্রিকা শুধু পুরোটা সময় অবাক হয়ে কাটালো। নিবিড় প্রহরের জবাব না পেয়ে ক্ষীণ হাসলো, তবে এই হাসিতে প্রাণ নেই। নিজের হাত জোড়া গুটিয়ে নিয়ে ছোট্ট করে বলে, আমি আসবো আবার আপনার কাছে, আপনার বোনকে আরো একবার চাইতে আসবো। হাত পেতেই দাঁড়াবো আপনার কাছে। আপনি কিন্তু আমাকে ফিরাতে পারবেন না ভাইজান। বলেই সে দু কদম পিছিয়ে গেল। অর্থী মাস্টার মশাই বলে এগুতে নিলে প্রহর হাত ধরে ফেলে। পোড়া জায়গায় ব্যথা পেয়ে আর্তনাদ করে। চটজলদি প্রহর হাত সরিয়ে নিজের বোনকে বুকে আগলে নেয়। অর্থী কাঁদতে কাঁদতে নিবিড়কে ডাকতে থাকে। নিবিড় শোনে না। ডাক অগ্রাহ্য করে সদর দরজা ত্যাগ করে বুকে পাথর চাপা দিয়ে হাসার চেষ্টা করে বলে, কিছু সাময়িক বিচ্ছেদ, সুন্দর বোকা মেয়ে। পরের বার আমি তোমাকে কষ্ট পেতে দেব না। সব চাইতে সুখী সংসার সুখগুলোই তোমাকে দেব। এটা তোমার মাস্টার মশাইয়ের প্রতিজ্ঞা রইল। নিবিড় এগোনো শুরু করে। শরীরের ভার কোনো মতে টেনে নিয়ে চলে নিজেদের বাড়ি পর্যন্ত। এলোমেলো পায়ে বাড়িতে ঢুকতেই সামনে পড়ে নিপা বেগম আর শামীম আহমেদ। নিবিড় এক পলক তাদের দিকে তাকিয়ে চলে যেতে নিলে পিছু ডাকে নিপা বেগম। জিজ্ঞেস করেন, বউ কই? নিবিড় গম্ভীর দৃষ্টিতে তাকায় নিজের মায়ের দিকে। খানিকটা হেসে বলে, রেখে এসেছি জমিদার বাড়িতে। নিপা বেগম এবার তেতে উঠলেন। ঝাঁঝালো স্বরে বললেন, জমিদার মাইয়ারে যে তার বাড়ি রাইখা আইলি, তার কি সংসারকরণ লাগবো না? রাইখা আসছস যখন তখন ছুঁইনা নে, ওই মাইয়ার পা জানিয়ে এই বাড়িতে না পড়ে। নিপা বেগমকে ধমক লাগিয়ে দিলেন শামীম আহমেদ। চোখ রাঙিয়ে বললেন চুপ থাকতে। এরপর ছেলের দিকে তাকিয়ে বললেন, বাড়ির যা হয় হোক না কেন, তুমি কি বৌমারে বাপের বাড়ি দিয়া আইসা ভালা করলা? নিবিড়, তোমার মা আর বৌমার লাগছে দেখাই কি তোমার উচিত হয়েছে বউরে রাইখা আসার? নিবিড় এবারও হাসলো। হাতটা আড়াআড়ি ভাবে বুকের উপর রেখে শান্ত কণ্ঠে বলল, আব্বা, আমি ওরে সুখ দিতে পারবো ভেবেই সাথে এনেছিলাম, কিন্তু এমন সুখ তো দিতে চাইনি। তাই ওর জন্য ওর বাপের বাড়ি ঠিক আছে। আর আম্মা, চিন্তা করো না, ও আসবে না আর এখানে। আমার চাকরি হয়েছে শহরে, ওখানেই যাবে ও। বইয়ের জন্য মায়ের সাথে কিংবা মায়ের জন্য বইয়ের সাথে কারোর সাথেই আমি অন্যায় করতে পারি না। নিপা বেগম অবাক হলেন। হাই হাই করে বললেন, দেখছো তোমার পোলা আমগোসাইরা বউ নিয়া শহরে গিয়া থাকবো? আমরা যে ওর বাপ মা, আমাকে ভুইলা গেলে বউ আসতে না আসতেই। আল্লাহ গো, এই মাইয়া কি জাদু টোনা করছে যে আমার পোলারে ফাঁসাইয়া বিয়া করলো আর অহন আমার থেকেও কাইরা নিল। আম্মা, অর্থী আমারে ফাঁসাইয়া বিয়া করে নাই, আমি ভালোবাসতাম ওরে। ওর কোনো কারণই ছিল না আমারে ফাঁসানোর। ও আমার থেকে অনেক ভালো ছেলে পাইতো, এটা কোনো ব্যাপারই ছিল না আম্মা। আমার জ্বর কমাতে এসে নিজেই নিজের গায়ে কলঙ্ক লেপটে নিল। এত কিছুর পরও ও আমাকে ফাঁসিয়েছে বলো? নিবিড়ের শান্ত কথায় নিপা বেগম কপাল চাপড়ালেন। নিবিড় নিঃশব্দে জায়গা ত্যাগ করে। নিপার এই বাড়াবাড়ি সহ্য করতে না পেরে শামীম আহমেদও দু কথা শুনিয়ে দিয়ে বের হয়ে যায় বাড়ি থেকে। বিকেলে অর্থীকে ওষুধ খাইয়ে শুয়ে দিয়ে নিজের ঘরে আসে চৈত্রিকা। প্রহর তখন টান টান হয়ে শুয়েছিল বিছানার উপর। উন্মুক্ত বুক। চৈত্রিকা আর চোখে একবার
সেদিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। প্রহরের চোখ বন্ধ। চৈত্রিকা আয়নার সামনে বসে চুল আঁচড়াতে আঁচড়াতে প্রহরের প্রতিবিম্ব দেখে উসকুস করতে থাকে কিছু বলার জন্য। চৈত্রিকা তখনও তাকিয়ে আছে। প্রহর হুট করে চোখ মেলে তাকায়। চৈত্রিকা থতমত খেয়ে আয়না থেকেই চোখ সরিয়ে নেয়। প্রহর গাড় বাঁকিয়ে সেদিকে তাকিয়ে বলে, আর চোখে কিংবা আয়নার প্রতিবিম্বের দিকে না তাকিয়ে সরাসরি আমার দিকে তাকালেও আমি কিছু মনে করব না প্রিয় বৌজান। চৈত্রিকার লজ্জা মাথা নত করে নেয়। প্রহর ঠোঁট কামড়ে হেসে এসে লজ্জাবতী মুখের দিকে তাকিয়ে রয়। এক হাত বুকের বাম পাশে রেখে বিড়বিড় করে বলে, লজ্জাবতী চৈত্র। চৈত্রিকার দৃষ্টি এদিক ওদিক করে, তবে সরাসরি তাকায় না প্রহরের দিকে, কিন্তু প্রহর ঠিকই তার দিকে পলক না ফেলে তাকিয়ে থাকে। চৈত্রিকা বুঝতে পারে প্রহর তার দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। সাথে সাথে তার কান গরম হয়ে আসে। ওইভাবে থেকেই বলে, চোখ সরান জমিদার সাহেব। প্রহর ঠোঁট প্রসারিত করে হাসে, উঠে বসে বিছানার সাথে হেলান দেয়। নির্নিমেষ চৈত্রিকার দিকে তাকিয়ে কণ্ঠে দুষ্টুমি এনে বলে, বারে আমি তাকালেই দোষ, আর ওদিকে যে কেউ একজন রাতের আধারে আমাকে কপালে চুমু খায়, আমার বুকে মুখ লুকায়, সে বেলা আমি কিছু বলি? চৈত্রিকার লজ্জায় আরো নুয়ে পড়ে। লোকটা কি রাতে জেগে জেগে তার কাণ্ড দেখে? কি লজ্জাজনক একটা ব্যাপার। মনে মনে বলে, ইয়ারব, এই আয়নার মাঝে একটা রাস্তা করে দেন, আমি চলে যাই। কিন্তু তা সম্ভব না, তাই বড় বড় শ্বাস নেয়। মনে মনে ভাবে, সে তো অন্যায় করেনি, নিজের স্বামীর কপালেই তো চুমু খেয়েছে, তার জন্য হালাল হওয়া বুকেই তো মাথা রেখেছে, তবে লজ্জা কিসের? তবুও কোথায় যেন একটা কিছু থেকে যায়। প্রহর চৈত্রিকাকে চুপ থাকতে দেখে আর নিজের জায়গায় বসে না, চুপচাপ এগিয়ে এসে চৈত্রিকার পিছে দাঁড়ায়। চৈত্রিকার নত মুখের প্রতিবিম্ব স্পষ্ট তার সামনে ভাসে। প্রহর আলগোছে চৈত্রিকার ঘাড় থেকে চুল সরিয়ে নিজের থুতনিতে রাখে। চৈত্রিকা খানিকটা কেঁপে ওঠে, শক্ত হাতে নিজের শাড়ি চেপে ধরে, চোখ মুখ খিচে পড়ে রয়। প্রহর হাসে, চৈত্রিকা ঘাড়ে ঠোঁট ছুঁয়ে নাক ডুবিয়ে দেয় গভীরভাবে। চৈত্রিকার মুখের কথা হাওয়া হয়ে যায়। প্রহর ফিসফিস করে বলে, তোমাকে মুক্তি দিতে গেলে আমি আরো তোমাতে বাধা পড়ে যাই প্রিয় বৌজান। আমি ভীষণ স্বার্থপর, তাই তুমি না চাইলেও তোমার এই জমিদার সাহেবের পক্ষে থাকতে হবে, আর না তুমি চাইলেও তোমার এই জমিদার সাহেবের পক্ষে থাকতে হবে, আর না চাইলেও থাকতে হবে। এটাই তোমার নিরাপদ আর ভয়ঙ্কর স্থান। সময় বহমান। দেখতে দেখতে কেটে গেছে প্রায় 3টা মাস। নীরার প্রেগন্যান্সির সময় আপাতত 5 মাস। পেট ফুলেছে কিছুটা। বাড়ির সবাই তার যত্ন আত্মীতে কম রাখছে না। নীরাও খুশি। অর্থি এখনো জমিদার বাড়িতে আছে। শহরে টিকে থাকা তো কম কথা নয়, তাই ওখানে সবকিছু পাকাপোক্ত করে এ মাসেই এসে নিয়ে যাবে নিবিড়। অর্থির মন খারাপ হয় খুব। মাস্টার মশাইকে ভেবে তার মনে জ্বর বয়ে যায়। চিত্র অর্পিতা আপাতত শহরে আছে। যান্ত্রিক শহরে নিজেদের পড়ালেখার সাথে সাথে ছোট একটা সংসারও সাজিয়েছে। চৈত্রিকার প্রহরের মাঝের সম্পর্ক আগের চেয়ে সহজ হয়েছে। ভালোবাসা বেড়েছে দ্বিগুণ। গরমের দিন হয় দুপুরবেলায় খেয়ে ভাত ঘুম দিয়েছে প্রহর। পল্লবী বোনের বাড়ি গেছে। চয়নার সাদিক নিজেদের কাজে গেছে। শিমুল আর শাইলাও শহরে। নীরার অর্থিও নিজেদের ঘরে ঘুমাচ্ছে। চৈত্রিকা বিছানার উপর পা তুলে খানিকক্ষণ বসে থেকে প্রহরকে দেখে, এরপর কি মনে করে ঘর থেকে বের হয়। পুরো বাড়ি ফাঁকা। বাড়ির সব মেয়েরাও নিজেদের কক্ষে। চৈত্রিকা একবার নীরার ঘরে উকি দিয়ে দরজা ভালো মতো ভিড়িয়ে দিয়ে নাসিমার ঘরের দিকে পা বাড়ায়। নাসিমার ইদানিং মানসিক অবস্থা খুবই খারাপ। সারাদিন ঘরবন্দি হয়ে থাকে। চৈত্রিকা শান্ত মুখশ্রী নিয়ে নাসিমার ঘরের দরজা খোলে। নাসিমা তখন দেয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করে লেপ্টে রয়েছে। দরজা খোলার শব্দ পেয়ে ভীতু দৃষ্টিতে তাকায় চৈত্রিকার দিকে। চৈত্রিকার মুখ দেখেই বারবার বিড়বিড় করতে থাকে, নিজেকে গুটিয়ে নেয়। চৈত্রিকা নিজেকে শান্ত স্বাভাবিক করে বলে, নিজের পাপের শাস্তি এভাবে পাবেন তা আমি কখনোই ভাবিনি, তবে আপনার এতটুকু শাস্তিতে আমি খুশিও হতে পারছি না, আবার বেজারও হতে পারছি না। আপনি যা যা করেছেন সেগুলোর তুলনায় শাস্তিটা কি একটু কমই হয়ে গেল না? নাসিমার শাস্তির কথা শুনেই বিছানার চাদর আঁকড়ে ধরে ভয়ে। মনে পড়ে যায় সে একদিন ভোরে স্বপ্ন দেখেছিল চৈত্রিকা তার বুকে তলোয়ার ঢুকিয়ে দিয়েছে। ভয়ে বারবার চোখের পলক ঝাপটাতে ঝাপটাতে ঠোঁট নাড়িয়ে বলতে থাকে, তুই এত পাষাণ না হতে পারিস না। চৈত্র তো কমল নরম ছিল। আমাকে মারিস না চৈত্র, আমি তোর মা। চৈত্রিকা তাচ্ছিল্য করে হাসে। বুকের উপর হাত আড়াআড়ি ভাবে রেখে কণ্ঠে একরাশ ঘৃণা ঢেলে বলে, আমার মা অনেকদিন আগেই মারা গেছে। আপনি তো এক ঘৃণ্য মহিলা, যে কিনা নিজের স্বার্থে সবই করতে পারে। এমন মানুষকে না মারার কি আছে? নাসিমা হুট করেই কাঁদতে শুরু করে। এদিক ওদিক তাকিয়ে একটা ফুলদানি ছুঁড়ে মারে চৈত্রিকার দিকে। ঘটনার আকস্মিকতায় চৈত্রিকা সরার আগেই ফুলদানি এসে তার পায়ের উপর পড়ে। ব্যথায় চোখ মুখ কুঁচকে যায়। দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করার আপ্রাণ চেষ্টা করতে থাকে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে মেঝেতে বসে। নিজের পা আঁকড়ে ধরে চোখ তুলে তাকাতেই নাসিমা দৌড়ে ঘর থেকে বের হয়ে যায়। চৈত্রিকা ব্যথা সহ্য করার চেষ্টা করে ঘাড় ফিরিয়ে তাকায় নাসিমার যাওয়ার দিকে। চৈত্রিকাও উঠে পড়ে।
পা টেনে টেনে এসে রেলিং এর সামনে দাঁড়ায়। নাসিমা ততক্ষণে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেছে। চট্টিকা বোঝে না হঠাৎ নাসিমা কোথায় গেল, তাই ওভাবে পা টেনে টেনেই নিজেও সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করে। দীর্ঘশ্বাস ফেলে আরো একবার পায়ের দিকে তাকাতেই দেখে পায়ের আঙ্গুলের কোণার দিকে তাকিয়ে দেখে সেখানটা কেটে ফোঁটা ফোঁটা রক্ত বের হচ্ছে। তবুও নিজের কথা না ভেবে সদর দরজা দিয়ে বাইরে আসে। আশেপাশে তাকিয়ে কোথাও নাসিমাকে দেখতে পায় না। দূরে বাড়ির গেটও লাগানো, তার পাশেই দারোয়ান বসে আছে। চট্টিকা ঠোঁট কামড়ে ভাবতে থাকে নাসিমা কোন দিকে যেতে পারে। একটুখানি ভেবেই সে এগোয় পুকুর পাড়ের দিকে। পুকুরের সীমানায় পা রাখতে সেখানে এক ধ্যানে নাসিমাকে দাঁড়িয়ে থাকতে দেখে চট্টিকা তার কাছাকাছি এগোনোর আগেই পুকুরে লাফ দেয় সে। মস্তিষ্কের কাজ ঠিক মতো না হয় নাসিমা সাঁতার কাটতে পারে না, শুধু তলিয়ে যায় গভীরে। ছটফট করতে থাকে পানি থেকে ওঠার জন্য, কিন্তু পারে না। জমিদার বাড়ির রাক্ষসে পুকুরটা গিলে নেয় তাকে। চট্টিকা একটুও নড়ে না, যেভাবে দাঁড়িয়েছিল ঠিক সেভাবেই দাঁড়িয়ে থাকে। চোখের সামনে নিজের মাকে ডুবে যেতে দেখেও সে সামান্য সাহায্য করে না, কাউকে ডাকেও না। শুধু একদিনে তাকিয়ে দেখে মায়ের মৃত্যুবরণ করা, তলিয়ে যাওয়া সেদিকে তাকিয়ে দেখে চট্টিকা কাপাসরে আওড়ায়। হয়তো প্রকৃতি চায়নি নিজের মেয়ের হাতে মায়ের শাস্তি হোক, হয়তো প্রকৃতি চায়নি একজন গর্ভধারিণী মা তার মেয়ের হাতে খুন হোক। সন্ধ্যা থেকে বাড়িতে চেঁচামেচির সৃষ্টি হয়েছে। সাদিক চয়ন কাজ থেকে ফিরে নাসিমাকে না দেখে হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দিয়েছে। সাদিক বারবার চট্টিকার নাম নিয়ে চেঁচামেচি করছে। দোতলায় রেলিং ঘেঁষে দাঁড়িয়ে শুধু দেখলো চট্টিকা, একটা আওয়াজও করলো না। যেভাবে দেখার জন্য এসে দাঁড়িয়েছিল ঠিক সেভাবেই নিজ স্থান প্রস্থান করে। পায়ের ব্যথাটা টনটন করে বাড়ছে। ধাপ রাখাটাই কষ্টকর হয়ে যাচ্ছে। কোনো রকম ব্যথায় চোখ মুখ কুঁচকে নিজের বিছানায় বসে পায়ের দিকে তাকিয়ে হাসে। বিড়বিড় করে বলে, মৃত্যুর আগেও আমাকে ব্যথা দিয়ে গেলে মা। হাসতে থাকে, চোখ বেয়ে অজান্তেই পানি গড়ায়। একজন স্বার্থপর মায়ের জন্য তার চোখে পানি। কাঁদছে চৈত্রিকা। নিজের প্রশ্নের উত্তর সে নিজেই পেয়ে গেল। তার ভেতরকার হাহাকারগুলো স্পষ্টভাবে বলছে, যতই তিনি স্বার্থপর খুনি অপরাধী হোক, তবুও সে তোমার মা। সেই মা যে ছোট্টবেলায় তোমাকে বুকে আগলে বড় করেছে, সেই মা যে তোমার ব্যথায় কোনো এক সময় ভীষণ কেঁদেছে। তুমি যতই ঘৃণা করো তাকে, তবুও তোমার মনের কোণ থেকে সেই স্মৃতিগুলো মুছবে কেমন করে? চৈত্রিকার ভীষণ রাগ হলো। নিজের উপর তার অনেক বেশি রাগ হলো। যে মহিলা তার বাবার সাথে বিশ্বাসঘাতকতা করে তাকে মেরে ফেললো, সেই মহিলার জন্য সে কষ্ট পাচ্ছে। রাগে নিজের চুল আঁকড়ে ধরে। ব্যথা পায়ে রাগে জোরে খাটে লাথি দেয়। নিজেই ব্যথায় চোখ মুখ কুঁচকে দাঁতে দাঁত চেপে বসে থাকে। এর মাঝেই ঘরে প্রবেশ করে প্রহর। বিকেলে ঘুম থেকে উঠে এসে কোনো এক কাজে গেছিল। চৈত্রিকাকে অদ্ভুতভাবে বসে থাকতে দেখে ভ্রু কুঁচকে নেয়। শান্ত গলায় বলে, আজ আমার বৌজানের তেজ কই? তাকে যে নিচে এত কথা বলা হচ্ছে, সে সব হজম করছে কিভাবে? প্রহরের কণ্ঠ কানে আসতেই চৈত্রিকা চট করে মাথা তুলে তাকায়, ইচ্ছে করে এক ছুটে প্রহরের বুকে গভীরে লুকিয়ে যেতে, যেখানে কোনো বিপদ, মন খারাপ, অসহ্য অনুভূতি ঘিরে ধরবে না। ভীষণ কান্না পায়। ভেজা চোখে শুধু পলকহীন তাকিয়ে রয় প্রহরের দিকে। প্রহর নিজের পরনের শার্ট খুলে অন্য একটা শার্ট গায়ে জড়িয়ে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে চৈত্রিকার দিকে। কতটা সময় পার হয়ে গেল, অথচ চৈত্রিকা জবাব দিল না। কেন, তা দেখার জন্যই তাকিয়েছিল। কিন্তু চৈত্রিকার উদ্ভ্রান্ত এলোমেলো ভেজা দৃষ্টি দেখে তার চোখ মুখ শান্ত গম্ভীর হয়ে যায়। এগিয়ে আসে চৈত্রিকার সামনে, সরাসরি চৈত্রিকার চোখে চোখ রেখে শুধায়, কি হয়েছে চৈত্র? চোখ মুখ এমন লাগছে কেন? আব্বাজান বা সাদিক চাচা কিছু বলেছে? চৈত্রিকা উত্তর দিল না, দৃষ্টিও ফেরালো না। ততক্ষণে প্রহর চঞ্চল হলো। চৈত্রিকার এমন করুণ রূপ দেখে তার বুকের ভেতর ঝড় বইতে শুরু করে। সে ঝড়কে বাড়িয়ে দিয়ে চৈত্রিকা চোখ বন্ধ করে নেয়। সাথে সাথেই চোখের কোণ বেয়ে জল গড়াতে শুরু করে। প্রহর আলগোছে একটা হাতে চোখ মুছিয়ে দেয়। চৈত্রিকা ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করে। প্রহর আদুরে গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে চৈত্র? কান্না করছো কেন? কেউ কিছু বলেছে? আচ্ছা আমাকে বলো কি হয়েছে, আমি আছি তো। ব্যাস, সাথে সাথে প্রহরের বুকে ঝাঁপিয়ে পড়ে চৈত্রিকা। প্রহর অবাক হয় না। শক্ত করে নিজের বুকের বাম পাশটায় নিজের প্রিয় বউয়ের মাথাটা চেপে রাখে, অন্য হাতে মাথায় হাত বুলিয়ে দেয়। চৈত্রিকা কান্নারত স্বরে বলে, আমার ভীষণ কষ্ট হচ্ছে জমিদার সাহেব। আমি চাইনি মা শাস্তি থেকে বেঁচে যাক, আবার তাকে নিজের চোখে মৃত্যুর কোলে ঢলে পড়ার পরও আমার কষ্ট হচ্ছে কেন? প্রহর অবাক হলো, তবে প্রশ্ন করলো না, শুধু যত্ন করে আঁকড়ে ধরে রইল। চৈত্রিকা কাঁদলো, ভীষণ কাঁদলো, হাউমাউ করে কাঁদলো। প্রহর শুধু চেয়ে চেয়ে দেখলো। ভীষণ কষ্ট করেও বলতে পারলো না কোনো শব্দ, শুধু বুকের চিনচিনে ব্যথাটা সহ্য করে নিল। চৈত্রিকা একটু থামতেই প্রহর শান্ত কণ্ঠে বলল, এত অন্যায়ের পরও সে তোমার মা ছিল, কিন্তু উনি যা করেছেন তা খুবই খারাপ, খুবই জঘন্য। চৈত্রিকা চুপ করে পড়ে রইল। প্রহরও চুপচাপ চৈত্রিকার মাথায় হাত বুলাতে থাকে। সময় কাটে। দুজনেই নিশ্চুপ হয়ে বসে রয়। নিচ থেকে চেঁচামেচির আওয়াজটা ক্ষীণ বাড়তেই দুজনে ছিটকে সরে বসে।
প্রহর এক পলক চৈত্রিকার দিকে তাকিয়ে ছোট্ট করে বলে, নিচে চলো। চৈত্রিকা চোখ মুখ ভালোভাবে মুছে নিয়ে দীর্ঘশ্বাস ফেলে। বেখেয়ালিভাবে পা ফেলতে গেলে ব্যথায় আর্তনাদ করে ওঠে। প্রহর চমকায়, দ্রুত এগিয়ে এসে বলে, কি হলো, ব্যথা পাইছো দেখি? চৈত্রিকার উত্তরের অপেক্ষা না করে পা টেনে নিজেই হাঁটুতে নেয়। চৈত্রিকা ইতস্ত করে বলে, কি করছেন জমিদার সাহেব? কোথায় ব্যথা পেয়েছো? পা এত ফুলেছে কেন? কেটেছেই বা কেমন করে? চৈত্রিকা দীর্ঘশ্বাস ফেলে মাথা নত করে বলে, মা ফুলদানি ছুঁড়ে মেরেছিল, ওটা এসে পায়ের উপর পড়েছে। প্রহর চোখ মুখ শক্ত করে তাকায়। চৈত্রিকা ঠোঁট চেপে অবুঝের মতো তাকিয়ে থাকে। প্রহর রাগ দমিয়ে রাখার চেষ্টা করে বলে, বিছানা থেকে খবরদার পা নামাবে না, নয়তো তোমার পা কেটে তোমার হাতে ধরিয়ে দেব। আমি নিচে যাব না। না, যাবে না। চৈত্রিকা কিছু বলল না, বলতে ইচ্ছেও করল না। শুধু প্রহরের কথা অনুযায়ী পা বিছানার উপর তুলে শুয়ে পড়ে। প্রহর ঘর থেকে হনহন করে বেরিয়ে যায়। চৈত্রিকা কপালে ভাঁজ ফেলে তাকিয়ে থাকে। কি হলো হঠাৎ? কার উপর রাগ করে চলে গেল? তার উপর নাকি নাসিমার উপর? গতকাল রাতে নিবিড় এসেছে। বিনা বাক্যে তাকে বাড়িতে ঢুকতেও দেওয়া হয়েছে। চয়নের আপত্তি থাকলেও প্রহরের কাছে হার মানতে হয়েছে তাকে। প্রচণ্ড বিরক্তি নিয়ে চয়ন চুপচাপ মেনে নিয়েছে নিবিড়ের বিষয়টা। তবে সে নিজ মনে পণ করে রেখেছে কিছুতেই নিজের মেয়েকে নিয়ে যেতে দেবেন না। এসবের মাঝেই ছুটতে এসেছেন এক মেয়েট। ভয়ে আতঙ্কিত হয়ে হাঁপাতে থাকলেন তিনি। পল্লবী ভ্রুকুচকে বললেন, এমনভাবে হাঁপাচ্ছ কেন? তোমাকে যে বললাম পুকুর পাড়টা পরিষ্কার করানোর জন্য, দেখিয়েছ? মহিলাটি ভয়ে কথা বলতেই পারছে না, শুধু কোনো রকমে বললেন, গিন্নিমা, পুকুরের মাঝখানটায় 2টা লাশ ভাইসা উঠছে। দূর থেকে বোঝা যাইতেছে না ওগুলা কারা, কিন্তু সবাই বিস্ফোরিত দৃষ্টিতে তাকায়। কি বলবে তা খুঁজে পায় না। চৈত্রিকা অবাক হয়ে মহিলাটির দিকে তাকিয়ে থাকে। কাল তো কেবল নাসিমাই পুকুরে লাফ দিয়ে নিজের প্রাণ নিল, তবে দ্বিতীয় লাশ কার? জমিদার বাড়ির পুকুর পাড়ে লাশ 2টা তোলা হয়েছে। লাশ 2টা দেখেই সবার মুখের কথা হারিয়ে গেছে। একটি লাশ নাসিমার, আরেকটা সাদিকের গায়ে অসংখ্য মারের দাগ, সাথে কাটাছেঁড়া আছেই। লাশটা সম্ভবত সারা রাত পানিতে থাকায় ফুলে উঠেছে। নাসিমার গায়ে কোনো রকম চিহ্ন নেই, শুধু ফুলে উঠেছে লাশ। অনেকক্ষণ এক নাগারে পানিতে ডুবে থাকায় দুজনের মুখটাই ফ্যাকাশে হয়ে গেছে। চয়ন গম্ভীর হয়ে বসে আছে পুকুর পাড়ের শান বাঁধানো উঁচু জায়গায়। প্রহর চোখ মুখ শক্ত করে হাত দুটো পেছনে রেখে টান হয়ে দাঁড়িয়ে আছে। নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছে নাসিমা আর সাদিককে। চৈত্রিকা কতক্ষণ সাদিকের লাশের দিকে তাকিয়ে থেকে প্রহরের মুখপানে চেয়ে রইল। সে জানে না সাদিককে কে এবং কেন মারল, তবে তার দৃঢ় বিশ্বাস এর পেছনে প্রহরের গভীর সম্পর্ক আছেই। চৈত্রিকা শুধু তাকিয়েই রইল। প্রহর একবারও তার দিকে তাকালো না, নিজ মনে লাশ দুটিকে দেখতে থাকলো। পল্লবী শান্ত হয়ে তাকিয়ে আছে। অর্তি সাদিককে দেখে ভয় পেয়েছে, তাই তাদের থেকে খানিকটা দূরে নিবিড়ের সাথে দাঁড়িয়ে আছে সে। নিবিড় স্বাভাবিক, যেন সে জানতো সবই। অর্তি খিচে দাঁড়িয়ে নিবিড়ের টি-শার্ট আগড়ে ধরে আতঙ্কিত কণ্ঠে বলে, কাকার চোখ মুখ এত ভয়ঙ্কর হলো কেমন করে মাস্টার মশাই? পানিতে ডুবে মারা গেলে কি চোখ মুখ এমন হয়? ওনাকে কি কেউ খুব মেরেছে? নিবিড় শান্ত দৃষ্টিতে তাকায়। অর্থির চোখে চোখ রেখে শীতল কণ্ঠে বলে, তুমি তাকিও না ওইদিকে, কিছু সময় পাপের সাজা এমনই হয়। অর্থি বুঝতে পারল না, শুধু ফেলফেল করে তাকিয়ে রইল। পল্লবী নীরাকে এই অবস্থায় পুকুর পাড়ে আসতে দেয়নি, তাই সে আপাতত বাড়ির হল রুমেই আছে। নিবিড় একবার বাড়ির সদর দরজার দিকে তাকিয়ে ছোট্ট করে বলে, মেজো ভাবি একা না, ওনার এই সময় এই অবস্থায় একা রাখাটা ঠিক হবে না। তুমি ভেতরে যাও অর্থি, এখানে থাকলে ভয় পাবে। অর্থি একবার দ্বিমত করতে চাইলেও করে না। নিবিড়ের টি-শার্টের কোনা ছেড়ে দিয়ে আস্তে করে পা বাড়ায় সদর দরজার দিকে। দীর্ঘশ্বাস ফেলে গাল ফিরিয়ে এক পলক দূরের সাদিক নাসিমাকে দেখে বিড়বিড় করে বলে, জমিদার বাড়িতে শুধু মৃত্যুর গন্ধ, একের পর এক মৃত্যুতে বাড়িটার মৃত্যুপুরী হয়ে গেছে যেন। চলে যায় অর্থি। নিবিড় ঘাড় বাঁকিয়ে সেদিকে তাকিয়ে প্যান্টের পকেটে হাত গুজে এগিয়ে যায় প্রহরের দিকে। প্রহরের থেকে সামান্য দূরত্ব রেখে দাঁড়াতেই প্রহর চোখ তুলে তাকায়। চোখে দুজনে হাসে। চৈত্রিকা দেখে অবাক হয়। নিবিড় ফেলফেল করে অদ্ভুত দৃষ্টিতে তাকায়। পরক্ষণেই দৃষ্টি নামিয়ে সত্যটা গিলে নেয়। এর মাঝেই তার গালে কষে থাপ্পড় পড়ে। থাপ্পড়ের শব্দে সবাই অবাক হয়। প্রহর হাত মুষ্টিবদ্ধ করে তাকায়। চয়ন থাপ্পড় মেরেছে তাকে। চৈত্রিকা অবাক হয়ে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগেই চয়ন রাগী স্বরে বলে, তোমার কি লাজ লজ্জা দয়া মায়া কিছুই নাই? নিজের মাকে নিজ হাতে মারতে পারলে? তোমার হাত কাঁপলো না? চৈত্রিকা চোখ মুখ শক্ত করে ভেবে নেয় কঠিন জবাব দেবে, কিন্তু তার আগেই পল্লবী অবাক হওয়ার ভান করে বলে, ওর মা মানে? কি বলতেছেন এগুলা? ওর মাকে? চয়ন হকচকিয়ে যায়। চৈত্রিকার দৃষ্টিও শীতল হয়ে যায়। পল্লবী জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকে। নিবিড় শাশুড়ির কথায় কথা মিলিয়ে নিজেও বলে, আসলেই তো বড় ভাবিজানের মা কে আব্বাজান? চয়ন ঘেরাকলে পড়ে যায়। সেভাবে সত্যিটা বলে দিতে দোষ নেই, এখন তো সাদিক আর নাসিমা মারা গেছেই।
কিন্তু পরক্ষণে নিজ মনের সাথে মস্তিষ্কের দ্বন্দ্ব লেগে যায়। সত্যটা সবার সামনে প্রকাশ করে দেওয়াটা বোকামো মনে হয়। তাছাড়া প্রহর নিজেও এখানে উপস্থিত, প্রহরের দ্রুততা সম্পর্কে সে অবগত। সাদিক নাসিমার সত্য সামনে আসলে চয়নের নিজের সত্যতাটাও যে আড়ালে থাকবে না তা সে হাড়ে হাড়ে বুঝে যায়। পল্লবী জবাব না পেয়ে ফের শুধায়, কি হলো, কিছু বলতেছেন না কেন? বড় বউয়ের মাকে? চয়ন আমতা আমতা করতে থাকে। চটিকা শীতল কণ্ঠে বলে, চুপ করে আছেন যে আব্বাজান, বলুন সবাইকে আমার মাকে। চয়ন ধমকে ওঠে, আমতা আমতা ছেড়ে কোনো রকমে বলে, মা না হোক মায়ের মতো তো নাকি? নাসিমা তো তোমার মায়ের মতোই ছিল, তাহলে তুমি ওরে মারলে কেমনে? আর সাদিকরে কেমনে মারলে? তোমার এত সাহস বাড়ছে? এ পর্যায়ে মুখ খোলে প্রহর। যেভাবে দাঁড়িয়েছিল ঠিক সেভাবেই দাঁড়িয়ে রয়। কণ্ঠ মাত্রাতিরিক্ত শীতল করে বলে, প্রমাণ আছে আব্বাজান। কাল চৈতিকা পায়ে আঘাত পেয়ে ঘরেই ছিল। ও যে কাকা কাকিকে মেরেছে এটা কি কেউ দেখেছে, নাকি কোনো প্রমাণ আছে? চয়ন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। প্রহর শান্ত স্বাভাবিক, ছেলের এত শান্ত স্বভাব চয়নের হজম হলো না। তার মতো করে তো এই ছেলেকে কেউ চেনে না। নিজের গম্ভীর দৃষ্টি দ্বারা প্রহরের পা থেকে মাথা অবধি পর্যবেক্ষণ করে নেয়। নিজেও দুহাত পেছনে নিয়ে টান টান হয়ে দাঁড়ায়। কণ্ঠের তেজ ধরে রেখে বলে, তুমি কবে থেকে বইয়ের আঁচল ধরে কথা বলতে শিখলে প্রহর? আর চয়ন রেনোয়াজ যে কোনো প্রমাণ লাগে না এটা তুমি ভালো করেই জানো। তোমার বইয়ের পায়ে ব্যথা পেয়েছে কিভাবে? কাল যখন আমরা কেউ ছিলাম না তখন সে কোথায় ছিল? প্রহরের চল শক্ত হয়ে আসে, তবে নিজের পিতার দিকে চোখ তুলে তাকায় না। চৈত্রিকার বুকের উপর হাত আড়াআড়ি করে দাঁড়ায়। নিজের কণ্ঠে শীতলতা ধরে রেখে সহজ গলায় বলে, পায়ের উপর ফুলদানি পরে পাটা কেটে গিয়েছিল, এজন্যই ব্যথা ছিল আব্বাজান। আর যদি বলেন কাকিকে মারার কথা, তাহলে আমার যদি কাউকে মারতেই হয় নিশ্চয়ইভাবে সুন্দর করে মারবো না। কাকির গায়ে একটা দাগও নেই মারের। আমি ওনাকে মারিনি। তাছাড়া ওনার যা মানসিক অবস্থা ছিল তাতে উনি যে নিজেই পুকুরে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ নেননি তার কি কোনো মানে আছে? বিকেল বেলাতেও যখন সাদিক কাকা বেঁচে ছিলেন তখন আমার সাথে ওনার দেখাও হয়নি। সারা রাত আমি ঘরেই ছিলাম। আপনার ছেলেকে জিজ্ঞেস করে দেখেন। সবকিছুর দোষ আমার উপর চাপাবেন না আব্বাজান। চয়ন কিছু বলতে গিয়েও থেমে যায়। মিনিট খানেক চুপ থেকে কিছু ভাবে, এরপর অবাক চোখে প্রহরের দিকে তাকিয়ে বলে, প্রহর তুই? প্রহর একটুও বিচলিত হয় না। নিজের আব্বাজানের চিন্তাধারা ধরতে পেরে স্বাভাবিক গলায় বলে, আমি নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করি না। তা আমার চেয়েও আপনি বেশ ভালো করেই জানেন আব্বাজান। প্রহর দাঁড়ায় না, নিজের জায়গা প্রস্থান করে। চৈত্রিকা একবার ঘাড় ফিরিয়ে সেদিকে তাকায়, ভুরু কুঁচকে মনে মনে হাসে। তবে প্রশ্ন রয়েই যায়, কিসের প্রতিজ্ঞা ভঙ্গ করার কথা বলছে প্রহর? চৈত্রিকা চয়নের দিকে তাকায়। পল্লবী এগিয়ে এসে বলে, অন্তত নিজের ছেলেকে সন্দেহ করা বন্ধ করেন। যতক্ষণ না শিমুল, শায়লা, অর্পিতা, চিত্র ওরা আসছে ততক্ষণ দাপন কাপনের কাজ তো হবে না, অন্তত উঠানে নেওয়ার ব্যবস্থা করেন। পল্লবী চলে যায়, পিছু পিছু নিবিড়ও চলে যায়। চয়ন বুঝে ওঠে না কি করবে। তার চতুর মস্তিষ্ক তাকে বারবার বলছে এই কাজ একমাত্র চৈত্রিকার প্রহর ছাড়া কারোর দ্বারা সম্ভব নয়। ওরা আগুন, ওরাই পারবে একমাত্র পাপকে ঝলসে দিতে। কিন্তু সত্যটা সবার সামনে আসবে কি করে? তার ভাবনার মাঝে চৈত্রিকা গলা পরিষ্কার করে শান্তভাবে বলে, এত কিছু না ভেবে নিজেকে নিয়ে ভাবেন শ্বশুরাব্বা। আপনার সব অপকর্মের সঙ্গীরা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। এরপর বেঁচে আছেন আপনি একা। পাপের মাথা বাঁচেন কতক্ষণ এটা আগে দেখেন। নাসিমা আর সাদিকের মৃত্যুর খবর শুনে বাড়িতে সবাই এসেছে। নীরার বাবা মাও আরও একবার এসেছে নিজের মেয়েকে বোঝাতে। নীরা ভেবেছিল তাকে এবার তার বাবা মা বুঝবে, কিন্তু তাকে মিথ্যা প্রমাণিত করে ফের একই কথা তুলেছেন। এত কিছু মেনে নিতে পারে না সে, তাই চুপচাপ সবাইকে ফেলে নিজের ঘরের দরজা আটকে বসে থাকে। এক হাত নিজের পেটে রেখে মন দিয়ে নিজের সন্তানকে অনুভব করছে। অর্পিতা, অর্থি, পল্লবী, শায়লা সবাই একসাথে আছে। অর্পিতা ছোট ভাই অয়নও এসেছে। এত কিছুর মাঝে সে ভয় পাবে বলে চিত্র তাকে নিয়ে দূরে রেখেছে। চয়ন, শিমুল নিজের ভাইয়ের কবর খননের ব্যবস্থা করছে। নিবিড় আর চিত্র একপাশে বসে বসে সব দেখছে। তাদের কোনো আগ্রহ নেই এসবে। চিত্র যথেষ্ট জানে তার কাকা কেমন ছিল, কিন্তু নাসিমার মৃত্যু রহস্যটা সে বুঝে ওঠে না। প্রহরকে বাহির থেকে ঘরে যেতে দেখে চৈত্রিকাও পিছু পিছু যায়। ঘরের দরজা আটকে সরাসরি দাঁড়ায় প্রহরের সামনে। প্রহর শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলে, তোমার পায়ের ব্যথা কমেছে? এভাবে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছ কেন? চৈত্রিকা কপালে ভাঁজ ফেলে তাকায়, মাথা উঁচু করে প্রহরের চোখের দিকে তাকিয়ে প্রশ্নের জবাব না দিয়ে উল্টো প্রশ্ন করে, আপনি সাদিক কাকাকে মেরেছেন তাই না?
মা নিজেই পুকুরে লাফ দিয়েছিলেন, কিন্তু সাদিক কাকা, ওনাকে তো আমি বিকেলের পর দু চোখেও দেখিনি। মারা অনেক দূরের ব্যাপার। আপনি করেছেন এসব, তাই না? প্রহরের মুখভঙ্গি স্বাভাবিক। চৈত্রিকার কপালের উপর পড়ে থাকা চুলে ফু দেয়। চৈত্রিকা চোখ বন্ধ করে নেয়। প্রহর চোখ ফিরিয়ে নিয়ে বলে, কিছু সত্য জানতে হয় না বৌজান, কিছু সত্য গোপনে যত্ন করে রেখে দিতে হয়। সত্য কখনো গোপনে থাকে না জমিদার সাহেব। প্রহর বাঁকা হাসে। চৈত্রিকার কথার পিঠে কোনো জবাব দেয় না। হামি তুলে বসে বিছানায়, শার্টের কলার টেনে বিরক্তি গলায় বলে, চৈত্র, ফ্যানের পাওয়ারটা বাড়াও তো, একটু বেশি গরম লাগতেছে যেন। চৈত্রিকা ভ্রুকুচকে তাকিয়ে রইল। প্রহরের কথা শুনলও না, জবাবও দিল না। কাঠ হয়ে দাঁড়িয়ে রইল ঘরের মাঝ বরাবর। প্রহর বিছানায় গায়ে এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে থাকে। খানিকটা বাদেই বুঝতে পারে চৈত্রিকা তার কথা শোনেননি। চোখ বন্ধ অবস্থাতেই ঠোঁট কামড়ে হাসে প্রহর। কতক্ষণ ওভাবে থেকে কণ্ঠের শীতলতা ফিরিয়ে আনে। অত্যাধিক শীতল কণ্ঠে ছোট্ট করে আওড়ায়, এত শত পাপের শাস্তি প্রাপ্যের খাতায় রেখেও আমার বৌজানকে কেউ গালি দেওয়ার মতো সাহস দেখালে তাকে আমি বেঁচে থাকতে দেই কেমন করে? তার এক এক সেকেন্ডের নিঃশ্বাসের গতি আর আমার শিরায় শিরায় বিষ ঢালার অনুভূতি একই। চৈত্রিকা থমকায়, অবাক হয়, নির্বাক দৃষ্টিতে চেয়ে রয় প্রহরের দিকে। চোখে মুখে কাঠিন্যতা স্পষ্ট, তবুও শান্ত হয়ে শুয়ে আছে। চোখ জোড়া তার এখনো বন্ধ। হয়তো চোখ মেললেই দেখতে পেত তার বৌজানের স্তব্ধ হওয়া দৃষ্টি, নাকি চোখ বন্ধ করেই অনুভব করছে, কি জানি। চৈত্রিকার দৃষ্টি এদিক ওদিক করে, ধীর পায়ে এগিয়ে যায় প্রহরের কাছে। প্রহরের পায়ের কাছেই বসে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। নিজেকে স্বাভাবিক করতে বড় বড় শ্বাস নেয়। মিনিট তিনেক বাদে বলে, আপনি কখন করলেন এসব? আর আর আমাকে একবারও জানালেন না কেন? তুমি কিছু করার আগে আমাকে জানাও চৈত্র। তাছাড়া কাকার পাপটা দিন দিন একটু বেশিই বেড়ে যাচ্ছিল। ভাবলাম বৌজানেরও সাহায্য হবে আর দুনিয়া থেকে আরেকটা পাপ কমবে। তোমার শত্রুপক্ষ এবার একের কোঠায়, যার পাপের রাজ্য বিশাল বড়। এবারে নিজের শেষ শত্রুর মোকাবেলা তোমার নিজের করতে হবে। প্রহরের সহজ জবাব। চৈত্রিকা ফের জিজ্ঞেস করে, আপনি কোন প্রতিজ্ঞায় সীমাবদ্ধ জমিদার সাহেব? প্রহর চোখ মেলে তাকায়, সরাসরি চৈত্রিকার দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে বলে, আমরা জমিদার বংশের পুত্র চৈত্র। আমাদের অন্যায় জুলুম শিক্ষার সাথে সাথে প্রতিজ্ঞা করানো হয় যেন আমরা নিজেরা নিজেদের প্রাণ কেড়ে না নিই। জমিদার বংশের কেউ কাউকে মারার দুঃসাহস করতে পারবে না। ভাই ভাইকে, ছেলে বাবাকে, ভাতিজা কাকাকে কিংবা ভাই বোনকে আঘাত করবে না। আর প্রহর রেনওয়াজ নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারে না। তার কাছে নিজের প্রতিজ্ঞা মানে বিশাল এক দায়ভার। তাহলে কাল। প্রহর মাথার নিচে হাত রেখে চোখ বন্ধ করে আবারও ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, আঘাত করা যাবে না, তবে বুদ্ধি দিয়ে মারা যাবে না, বিষয়টা এমন না বৌজান। যদিও নিজেদের উপর বুদ্ধি খাটানোর নিয়ম নেই আমাদের, তবুও মাঝে মাঝে নিয়ম ভঙ্গ করতেও মজা। আমি তো কাকাকে শুয়েও দেখিনি। ইস, নিজের হাতে কাকার জিভ কেটে নিতে পারলে শান্তি পেতাম। প্রশান্তিতে মন প্রাণ শিরায় শিরায় ভরে উঠত। চৈত্রিকা অবাক হয়। প্রহরের একের পর এক কথাতে যেন তার মাথা বন বন করে ঘুরছিল। পরক্ষণে কিছু একটা ভেবে ব্যস্ত গলায় বলে, আপনাকে সাহায্য করেছে কে জমিদার সাহেব? প্রহর এ প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে আগের মতোই হাসে। স্বাভাবিক কণ্ঠে বলে, নিজের বুদ্ধি বিচক্ষণতা কাজে লাগাও বৌজান। চৈত্রিকা মাথায় চাপ দিয়ে ভাবতে থাকে। সবকিছু মিলিয়ে তার মাথায় একটাই নাম আসে। চোখ পিটপিট করে বলে ওঠে, নিবিড় ভাইজান। সাদিক নাসিমার মৃত্যুর আজ 2 দিন। নিবিড় যেহেতু অর্থিকে নিতে এসেছিল, তাই সে নিয়ে যাওয়ার কথা বলতেই চয়ন রেগে যায়। সে কিছুতেই অর্থিকে নিবিড়ের সাথে যেতে দিবে না। দিবে না মানে দিবে না। সকাল থেকে বাড়িতে এই নিয়ে চেঁচামেচি শুরু হয়েছে। পল্লবী, শিমুল বারবার চুপ করতে বললেও কারোর কথা কানে নিচ্ছে না চয়ন। বাড়ির লোকদের সাথে সাথে জমিদার বাড়ির সকল কাজের মানুষগুলোও ঝামেলা দেখছে। বরং তারা উৎসুক দৃষ্টিতেই দেখছে, যেন জমিদার বাড়ির এসব ছোটখাটো ঝামেলা তাদেরকে মজাই দিচ্ছে। চৈত্রিকা নিশ্চুপ। আপাতত সে কিছু বলবে না। নিবিড় হাত বগল দাবা করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পাশেই খানিকটা দূরে দাঁড়িয়ে অর্থির নখ কামড়াচ্ছে আর পিটপিট করে নিবিড় চয়নের দিকে তাকাচ্ছে। চয়ন বলেই যাচ্ছে আর নিবিড় মনোযোগী শ্রোতার মতো শুনে যাচ্ছে। অর্থিকে নখ কামড়াতে দেখে অর্পিতা মাথায় আস্তে করে একটা গাট্টা মারে। অর্থির চোখ ছোট ছোট করে তাকাতেই অর্পিতা ফিসফিস করে বলে, বিয়ে হয়ে গেছে অথচ বাচ্চাদের মতো নখ কামড়ানোর মতো স্বভাব যায় নাই? নিবিড় ভাই কিছু বলে না তোরে? অর্থি সেসব কথা পাত্তা দিল না, বরং ব্যস্ত ভঙ্গিতে নিজেও ফিসফিস করে বলে, কথা বলো না ছোট ভাবি, আব্বাজান আর ওনার কথা শুনতে দাও। মাস্টার মশাই কি বলবে এটা শোনো।
অর্পিতা আর কিছু না বলে নিজেও মনোযোগী শ্রোতার মতো তাকায়। কয়েক সেকেন্ড বাদেই অর্থি অর্পিতার হাত চেপে ধরে বলে, এই আপু, মাস্টার মশাই আমাকে নিয়ে যাবে তো? আব্বাজানের কথা শুনে আবার আমাকে রেখে যাবে না তো? অর্থির হঠাৎ এমন করায় অর্পিতা খানিকটা চমকায়, বুকে থুতু দিয়ে কটমট করে তাকায়, দাঁতে দাঁত চেপে বলে, নিজেই বলিস কথা না বলে কি হচ্ছে তা দেখতে, আর নিজেই কানের 12টা বাজিয়ে দিচ্ছিস। আর একবার ভাবি একবার আপু ডাকিস কেন? যে কোনো একটা ডাক। অর্থি ঠোঁট উল্টে নিবিড়ের দিকে তাকায়, তারপর মিনমিনিয়ে বলে, আসলে এই ভাবিরা ননদকে দেখতে পারে না, এজন্যই তুমি আমাকে এমন বকো। আর তুমি তো আমার ভাবি প্লাস আপু দুইটাই, তাই জন্যই আমি গুলিয়ে ফেলি, একবার এক একটা বলি। অর্পিতা ঠোঁট চেপে হাসে, অর্থির দিকে তাকিয়ে আবার সামনে তাকায়। চয়ন তখনও বলে যাচ্ছে। চয়ন চুপ করে গেলে নিবিড় মাথা তুলে তাকায়, ছোট্ট করে বলে, আমাদের ফিরতে হবে আব্বাজান, আমার ছুটির সময় সীমা শেষ, এর থেকে বেশি থাকলে হয়তো আমার চাকরি টিকবে না, আশা করছি আপনার বলা শেষ। চয়ন খেপে ওঠে, হুঙ্কার ছেলে বলে, যাবে নিজে যাও, আমার মেয়েকে তোমাকে দিব না। নিবিড়ের শান্ত কণ্ঠের জবাব, আপনি জমিদার হলেও আমার বউকে আমার সাথে যাওয়া থেকে আটকানোর ক্ষমতা নেই আব্বাজান, অর্থি আমার বিয়ে করা বউ, আপনি কেমন করে আটকাবেন? চয়ন এবার রুখে আসে, মুখে যা তা আসে তাই বলতে থাকে। উপস্থিত সবার কান ঝাঁঝা করে ওঠে। অর্থি কান চেপে ধরে নিস্তেজ কণ্ঠে বলে, চুপ করেন আব্বাজান, এসব ভাষা ব্যবহার করবেন না। নিবিড় দাঁতে দাঁত চেপে থাকে। এ পর্যায়ে প্রহর কথা বলে, চোখ বন্ধ করে শান্ত অথচ জোরালো কণ্ঠে বলে, নিবিড়ের সাথে এ ধরনের ব্যবহার করে নিজেকে ছোট করবেন না আব্বাজান, নিবিড় এ বাড়ির জামাই, আপনার নিজের মেয়ে জামাই, তার সাথে এ ধরনের ব্যবহার কি আপনার শোভা পায়? এসব করে আপনি পারবেন অর্থির ওর সাথে যাওয়া আটকাতে? পুরো গ্রামের সামনে ওদের বিয়ে হয়েছে তো কি করব আমি? তোমাকে নিষেধ করেছিলাম না বিয়ে দিতে, দিয়েছো কেন? যা করা উচিত ছিল সেটাই করেছি আব্বাজান, এখন এসব করে লোক না হাসিয়ে ওদের যেতে দেন। চয়ন তেতে ওঠে। প্রহর নিবিড়কে বলে, সব গুছিয়েছ দুজন? নিবিড় ছোট্ট উত্তরে জানায়, তারা সব গুছিয়েছে। প্রহরের ব্যবহারে চয়ন রেগে গেলেও আর কিছু বলে না। আপাতত তার পাপের সঙ্গীরা কেউই নেই, তাই তার যা করতে হবে খুবই সাবধানে। মনে মনে ক্রোধের পাহাড় জমিয়ে চুপচাপ বসে থাকে। প্রহরের নির্দেশে নিবিড় আর অর্থি তৈরি হতে চলে যায়। চয়ন ফুসতে ফুসতে বলে, কাজটা ঠিক করছো না প্রহর জবাব দেয় না। হলরুম নীরবতায় ছেয়ে যায়। মিনিট 30 বাদেই হাজির হয় নিবিড়। অর্থি চয়নের দিকে এক পলক তাকিয়ে অর্থি সেদিকে যাওয়ার সাহস পায় না, চুপচাপ ঘুরে চলে আসে। নিবিড় শক্ত করে আঁকড়ে ধরে অর্থির হাত। সবার থেকে বিদায় নিয়ে সদর দরজা পেরোতে পেরোতে শক্ত প্রতিজ্ঞা নিয়ে বলে, তোমার এই হাত যেভাবে ধরেছি ওভাবেই আজীবন ধরে থাকবো, তোমাকে সুখের বদলে কখনো দুঃখের অশ্রু ঝরতে দেব না, কথা দিলাম। অর্থি কান খাড়া করে প্রত্যেকটা কথাই শুনল। চোখ পিটপিট করে একবার নিবিড়ের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়, ঠোঁট প্রসারিত করে হাসে, মনে শান্তি অনুভব করে। ভেতর থেকে কেউ যেন চিৎকার করে বলে, অর্থি তুই ভালোবেসে ভুল করিসনি, এই যে মাস্টার মশাই তোকে সত্যি ভীষণ ভালোবাসে, ভীষণ। এত ভালো কি তোকে কেউ আদৌ বাসতো? 1 ঘন্টার পথ পাড়ি দিয়ে অর্থি আর নিবিড় পা রাখে শহরে। অর্থি খোলা আকাশের নিচে মৃদু হাওয়ায় আশেপাশে তাকায়। এই শহরেই তার ছোট্ট সংসার হবে, সে ছোট ছোট হাতে সব সামলাবে। পরক্ষণেই তার মনে পড়ে সে এখনো তেমন একটা পারদর্শী নয় সব কাজে। পল্লবী টুকটাক শিখালেও তার বেশ হিমশিম খেতে হয়। মন খারাপ হয়ে যায় মুহূর্তেই। নিবিড় অর্থির হাত ধরে ছোট একটা ঘরের সামনে আসে। অর্থি আশেপাশে নজর বুলিয়ে দেখে ইট পাথরের তৈরি ছোট্ট একটা ঘর, পাশে বিশাল বড় বাগান, নানান ফুলের সমাহার, ছোট বড় কত গাছ। অর্থি মুগ্ধতা নিয়ে তাকায়। নিবিড় ঘরের দরজা খুলে অর্থিকে ডাকে। অর্থি চমকে জবাব দেয়, জি মাস্টার মশাই, কোথায় হারিয়ে গেছিলে? অর্থি মাথা নত করে হাত দিয়ে ইশারা করে। নিবিড় ফুলের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসে। অর্থির কানের পিঠে চুল গুজে দিয়ে বলে, এনে দিব আমি, তখন মন ভরে দেখো। আপাতত আমার ফুল তোমার ছোট্ট ঘরে প্রবেশ করো, নিজের সংসার নিজে বুঝে নিয়ে আমাকে শান্তি দাও। অর্থি লজ্জা মাথা তুলে তাকায় না, ঘরের দিকে তাকিয়ে ভেতরে যায়। পিছু পিছু নিবিড়ও যায়। ঘরটা খুব বেশি বড় না, এক পাশে শোবার ঘর, আরেক পাশে ছোট রান্নাঘর, তবে বেশ পরিপাটি গোছানো। ঘরে প্রায় কম বেশি সবই আছে। অর্থি অবাক হয়ে নিবিড়ের দিকে তাকাতেই নিবিড় উৎফুল্ল কণ্ঠে বলে, পছন্দ হয়েছে? অর্থি হাসে, মাথা নাড়ায়। নিবিড়ের ঠোঁট আপনা আপনি প্রসারিত হয়ে যায়। হাতের কাপড়ের ব্যাগ নিচে রেখে বলে, তোমার মাস্টার মশাই এর চেয়ে বেশি কিছু করার সামর্থ্য নেই, যতটুকু পেরেছে এবং পারবে তাতে তোমাকে সম্পূর্ণ সুখ দেওয়ার চেষ্টা করবে। আমার অত বিলাসিতার প্রয়োজন নেই মাস্টার মশাই, আপনি এমনই থাকুন আজীবন, আমি তবেই সুখী। নিবিড় হয়তো এমন কিছুই আশা করেছিল, তাই কথার পিঠে আর কিছু বলল না। অর্থির হাতে শাড়ি ধরিয়ে দিয়ে বলল, তুমি গিয়ে আগে গোসল করে আসো, আমি ততক্ষণে দেখি রান্না বসিয়ে দেই।
অর্থি অবাক হয়, কণ্ঠে অবাকতা ধরে রেখে বলে, আপনি রান্না করবেন? পারেন মাস্টার মশাই, আপনার করতে হবে না, আমি করে দিচ্ছি। নিবিড় চোখ রাঙায়, চোখে মুখে গম্ভীরতা টেনে এনে বলে, তোমাকে বলেছি কিছু করতে? আমি 3 মাস একা ছিলাম না, তখন টুকটাক শিখে নিয়েছি। তুমি গোসল করে আসো, যাও জলদি। অর্থি কিছু বলার সাহস পায় না, শুধু গাল ফুলিয়ে নিবিড়ের দেখানো গোসলখানার দিকে এগোয়। নিবিড় সেদিকে তাকিয়ে হাসে। আপাতত গরম গরম ভাত আর ডিম ভাজা দিয়েই চালাতে হবে, বিকালে সে টাটকা বাজার করে নিয়ে আসলে তখন অন্য কিছু রান্না হবে। নিবিড়ের ভাত রান্নার মাঝামাঝি সময় অর্থির গোসল শেষ হয়। নিবিড় তখন মন দিয়ে ডিম ভাজার জন্য পেঁয়াজ মরিচ কুচি করছিল। অর্থি মিনমিন স্বরে ডাকে, মাস্টার মশাই। নিবিড় নিজের কাজে মন দিয়েই জবাব দেয়, হু। কাপড় কই শুকাতে দেব? বাহিরে দেখো দড়ি টাঙানো আছে, ওখানে দিয়ে আসো। অর্থি আচ্ছা বলে বাহিরে চলে আসে। আশেপাশে নজর বুলিয়ে নিজের শাড়ি মেলে দেয় দড়িতে। ঠিক তখনই একটা মেয়ে হুড়মুড় করে অর্থিকে টিঙে ঘরের ভিতরে যেতে নেয়। অর্থি চমকায়, ভরকায়। মেয়েটাকে চিনতে পারে না। মেয়েটা এক পলক তার দিকে তাকায় বিরক্তি নিয়ে, তারপর পরেই চলে যায় ঘরে। অর্থি বেশ অবাক হয়, নিজেও কৌতূহলবশত পিছু পিছু ঘরে আসে। মেয়েটা ঘরে ঢুকে বেশ আনন্দিত স্বরে বলে, নিবিড় ভাই, আপনি কখন আসলেন? আর এসেই রান্না বসিয়েছেন কেন? এত কষ্ট করতে হবে? আমাকে ডাকলেই তো আমি করে দিতাম। অর্থির ভ্রুদয় আপনা আপনি কুঁচকে যায়। হাত বুকের উপর আড়াআড়িভাবে রেখে দরজার সাথে ঠেস দিয়ে দাঁড়ায় কি হচ্ছে তা দেখার জন্য। নিবিড় যেন মেয়েটির কণ্ঠ শুনে বেশ বিরক্ত হলো। নিজের এত মনোযোগের কাজ রেখে বিরক্তির কণ্ঠে বলে, আমার নিজের কাজ আমার নিজেরই করাও বেশি পছন্দ। আপনাকে আগেও বলেছি আর এখনো বলছি, আমার বিষয়ে নিজের মাথা কামানো বন্ধ করেন। তাছাড়াও আমার খেয়াল রাখার জন্য আমার বউ আছে। আপনার কিছু বলার থাকলে বলেন, নয়তো আসতে পারেন। মেয়েটা অপমানিত বোধ করলো। অর্থির অদ্ভুত কারণে মেয়েটাকে পছন্দ হলো না। তার মাস্টার মশাইয়ের প্রতি এত দরদ কেন দেখাবে? কে এই মেয়ে? অচেনা মেয়েটি মিনমিনিয়ে বলে, আপনি কাজ করছিলেন তাই। নিবিড় মাঝপথে থামিয়ে দিয়ে অর্থিকে ডাকে, শান্ত গলায় বলে, অর্থি এদিকে আসো। আর তৃষ্ণা, এটা আপনার ভাবি, আমার বউ অর্থি। অর্থি এগিয়ে আসে, তৃষ্ণার দিকে তাকায় অদ্ভুতভাবে। তৃষ্ণাও যে তাকে খুব একটা পছন্দ করেনি তা বুঝতে বেগ পেতে হলো না। তৃষ্ণা কিছু না বলেই চলে যায়। অর্থি একবার সেদিকে তাকিয়ে নিবিড়ের দিকে তাকায়, ছোট্ট করে জিজ্ঞেস করে, এটাকে? বাড়িওয়ালার মেয়ে। অর্থি মনে মনে ফুঁসে ওঠে। মুখে কোনোরূপ প্রতিক্রিয়া না দেখিয়ে নিবিড়কে সরিয়ে নিজেও বসে পড়ে। ডিম ভেঙে মরিচের সাথে মিশিয়ে নিয়ে বলে, শান্তভাবে বলে, হয় এই বাড়ি ছাড়ুন, নয়তো এই মেয়ে যেন আমার ঘরের আশেপাশে না আসে, নয়তো আমি বড় ভাবিজানের মতো হাতের কাছে যা পাবো তাই গলার ভেতর চালিয়ে দেব। বিকেলবেলা চৈত্রিকার প্রহর হাঁটতে বেরিয়েছে। আজ কি মনে করে দুজনে একসাথে বের হয়েছে তা জানা নেই কারোর। হাঁটতে হাঁটতেই প্রহরী প্রথমে মুখ খোলে। মুখ ভার কেন? কি হয়েছে? অজানা কারণে চৈত্রিকার মন বিষিয়ে আছে। নিজেও জানে না কেন এই বিষণ্ণতা। তাই দৃষ্টি এদিক ওদিক করে অলস গলায় বলে, ভালো লাগছে না জমিদার সাহেব? একটু মামির কাছে নিয়ে যাবেন? আমার একটু মায়ের স্পর্শ পেতে ইচ্ছে করছে। ফেরার সময় একবার সাথীর কবর দেখে যাব। প্রহর নিঃশব্দে চৈত্রিকার হাতের মাঝে নিজের হাত নেয়, আঙ্গুলের মাঝে আঙ্গুল গলিয়ে দিয়ে আঁকড়ে ধরে থাকে। চৈত্রিকা ধরে রাখা হাতের দিকে এক পলক তাকিয়ে বড় বড় করে শ্বাস নেয়। প্রহরের দিকে তাকিয়ে খানিকটা হাসে। প্রহরের দৃষ্টি সামনে। দুজনে এগিয়ে আসে সাথীদের বাড়ির কাছে। বাড়ি পুরো শুনশান। চৈত্রিকার প্রহর বাড়ির ভেতর গিয়ে দেখে দরজা খোলা। চৈত্রিকা মামি বলে কয়েকবার ডাকে, অপর পক্ষ থেকে কোনো জবাব আসে না। চৈত্রিকা ভ্রুকুচকে ঘরের মাঝে উকি দেয়, না কেউ নেই। চৈত্রিকার ভেতরটা মিনিট খানেকের মাঝে অস্থির হলো। প্রহরকে দাঁড়াতে বলে পাশের বাড়িতে যায় সনিয়া বেগম আর আজম আলীর খোঁজ আনতে। পাশের বাড়ি থেকে জানায়, সকাল থেকে সনিয়া বেগম কিংবা আজম আলীকে কোথাও দেখেনি। চৈত্রিকার মাথা কাজ করা বন্ধ করে দেয়। তার দ্রুত চলা মস্তিষ্ক যেন ধরতে পেরেছে সনিয়া বেগম আর আজম আলী বিপদে আছে। কিন্তু কেমন বিপদ? কোথায় তারা? আবার তার জন্য এই মানুষগুলো কোনো বিপদে পড়েছে?